এখন আমরা ট্রেনে করে খড়গপুর থেকে হাওড়া যাচ্ছি। অমৃতসর ও কাশ্মীর ট্রিপের যাত্রা আমাদের শুরু হয়ে গেল। কাল সকাল 8টার সময় দমদম এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট, তাই রাতটুকু আমাদের উল্টোডাঙ্গার গেস্ট হাউসে থেকে গেলাম। ফ্লাইট ধরার চিন্তায় খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল, তাই রুম থেকেই এখানকার আশেপাশটা একটু দেখিয়ে নিলাম। নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে গেটের বাইরে সকলের আধার কার্ড দেখিয়ে নিজেদের গেট পাস নিয়ে ভিতরে প্রবেশ করে গেছি। এখানে খুব সুন্দর সাজানো গোছানো একটা শপিং মলও রয়েছে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত লোকেদের জন্য নয়, কারণ এখান থেকে ধর্মতলা মার্কেটে জিনিস একটু সস্তা এবং ভালো। আমরা সাধারণত বাইরে বেরোলে ব্রেকফাস্ট একটু লাইটই করি, তাই এখানকার ফুড আউটলেট থেকে একটু ধোসা খেয়ে নিলাম। এই যে আমাদের ফ্লাইট ইন্ডিগো 6A201 ক্যালকাটা টু অমৃতসর ডিপার্চারের জন্য এসে গেছে। বোর্ডিং পাস নিয়ে আস্তে আস্তে লাইনে এগিয়ে যাচ্ছি ফ্লাইটে প্রবেশের জন্য। আমার শ্বাসকষ্টের প্রবলেমের জন্য ফ্লাইটে চড়তে আমি খুবই ভয় পেতাম। কখনোই ভাবিনি এভাবে ফ্লাইটে চড়ে কোথাও যেতে পারবো। গোপালের কৃপায় সাফিসিয়েন্ট অক্সিজেনের জন্য আমার কোনো প্রবলেমই হয়নি। ইন্ডিগোতে ফুল বুক ফ্লাইটে আপনজনের পাশাপাশি সিটে বসার জন্য আগে থেকেই 3 জনের জন্য 1000 টাকা বেশি দিয়ে টিকিট বুক করে নেওয়া যায়, আর আমরা এভাবেই আগে থেকে টিকিট বুক করে নিয়েছিলাম। আপনারাও যদি চান ফ্যামিলির লোকেদের সাথে পাশাপাশি বসে যেতে, তাহলে এভাবে আগে থেকে টিকিট বুক করে নিতে পারেন। অনেকের কাছে শুনেছিলাম ইন্ডিগোতে বসার স্পেস কম, কিন্তু এখানে এসে দেখলাম বসার স্পেসটা অনেক বড়ই, আর ভেতরের স্পেসটাও যথেষ্ট খোলামেলা। আস্তে আস্তে এগিয়ে গিয়ে আমরা সিটে বসলাম, আর আপনারা তো জানেনই সব জায়গায় আমি আমার গোপালকে নিয়ে যাই। উইন্ডো সিটে বসে গোপালের একটা পিক তুলে নিলাম, আর এখন দেখুন গোপালকে কত সুন্দর লাগছে। এখন আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে। ভিতরে নানা রকমের ফ্রুট জুস, কোল্ড ড্রিঙ্কস, টি, কফি, ড্রাই ফ্রুট, নানা রকমের বিস্কুট, কেক এর ব্যবস্থাও রয়েছে, কিন্তু সেগুলো আলাদা করে কিনে নিতে হবে, আর এটা খুবই কস্টলি। আমাদের সিটগুলো ইঞ্জিনের ঠিক পাশে থাকার জন্য আমার ছেলে উইন্ডোর পাশে বসে বেশ কিছু ভিডিও তুলে নিয়েছে। এতটা উঁচু থেকে জানলা দিয়ে মেঘগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। উইন্ডো সিট পাওয়ার জন্য পুরো রাস্তাটা আমরা খুব এনজয় করতে করতে গেলাম, আর এইভাবে এনজয় করতে করতে কখন আমরা অমৃতসরে পৌঁছে গেলাম টেরই পেলাম না। আর এখান থেকে দেখুন অমৃতসরের ঘর বাড়িগুলো কত ছোট ছোট লাগছে। এই আনন্দগুলো সম্পূর্ণ আমার গোপালের কৃপাতেই পেয়েছি। আর এখন আমাদের ফ্লাইট আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। জাস্ট এখনই আমাদের ফ্লাইট অমৃতসরের রানওয়েতে ল্যান্ডিং করলো। আমাদের লাগেজগুলো এখান থেকে কালেকশন করে নিলাম। লাগেজ নিয়ে আস্তে আস্তে এয়ারপোর্ট থেকে বেরিয়ে অমৃতসরের আগে থেকে বুক করে রাখা এসকে রেসিডেন্সি হোটেলে এসে প্রথমেই আগে গোপালকে ফ্রেশ করে জল মিষ্টি খাইয়ে নিলাম। বিকেলে যেহেতু গোল্ডেন টেম্পল আর ওয়াঘা বর্ডার দেখতে যাব, তাই তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম। ওয়াঘা বর্ডার যেহেতু 1 ঘন্টার পর, তাই রেডি হয়ে তাড়াতাড়ি করে ওখানে পৌঁছে গেলাম। কিছুটা গিয়ে আমাদের এখানে চেকিং করার পর আবার ভেতরে ঢুকে গেলাম। বর্ডারের ভেতরে বড় একটা স্টেডিয়াম আছে, সেখানেই জওয়ানদের ঘন্টা 2-এর একটা প্রোগ্রাম হয়, আর সেটা দেখার জন্যই প্রচুর লোক জমায়েত হয়েছিল। এর আগে তো কখনো আমি এভাবে কোনো বর্ডার পরিদর্শন করিনি, তাই এটা আমার কাছে খুবই এক্সাইটমেন্ট ছিল। আস্তে আস্তে এগিয়ে গিয়ে স্টেডিয়ামের গেট দিয়ে ভেতরে ঢুকে বসে পড়লাম। ভিতরে ঢুকে যা দৃশ্য দেখলাম তাতে মন প্রাণ ভরে গেল। একদিকে যেমন অডিওলাইজেশনে বিভিন্ন রকম দেশাত্মবোধক গান বাজছিল, অন্যদিকে বড় বড় টিভি স্ক্রিনে দেশের জওয়ান ভাইদের আত্মত্যাগের কথা তুলে ধরেছিল। সব মিলে খুব সুন্দর একটা মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছিল। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা গেট, ওটাই ইন্ডিয়ান এবং পাকিস্তানের বর্ডার, যার এই পাশে ইন্ডিয়ান জওয়ান ভাইরা একদিকে পারফরমেন্স করে যাচ্ছে, ঠিক একই সময় অপোজিট সাইডে পাকিস্তানি জওয়ান ভাইরাও পারফরমেন্স করে যাচ্ছে, যেটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। বর্ডারের কাছে দেখুন ইন্ডিয়া এবং পাকিস্তানের পতাকা একই সঙ্গে উত্তোলন হলো, এবং এক এক করে জওয়ান ভাইরা খুব সুন্দর পারফরমেন্স করে চলেছে। এখানে প্রোগ্রাম চলতে চলতে দেখুন ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডার পুরোই খুলে দিল। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে পতাকাগুলোও আস্তে আস্তে নামিয়ে দিচ্ছে। এই রকম বিরল দৃশ্য দেখাটাও খুবই একটা ভাগ্যের ব্যাপার। প্রোগ্রাম শেষে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার আবার আস্তে আস্তে বন্ধ করে দিল।
প্রোগ্রাম শেষে স্টেডিয়ামের বাইরে বেরিয়ে এসে চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম। দেখতে খুব সুন্দর লাগছিল। আর ওই যে দূরে তারকাটার বেড়া রয়েছে, ওটারই ও পাশটা পাকিস্তান আর এই পাশটা ইন্ডিয়া। এই সমস্ত জওয়ান ভাই এবং বোনেরা তাদের জীবন বলিদান করে প্রতি মুহূর্ত দেশমাতৃকার সেবায় যুক্ত রয়েছেন। তাদেরকে আমি জানাই শ্রদ্ধার্ঘ্য এবং প্রণাম। প্রোগ্রাম দেখা শেষে হোটেলে ফেরত এসে একটা অটো করে নিলাম গোল্ডেন টেম্পল যাওয়ার জন্য। 5 মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে গেলাম। ওদের নাকি নিয়ম আছে মাথায় ঢাকা না দিয়ে টেম্পলের ভেতরে ঢুকতে দেবে না। তাই আমার হাজব্যান্ড আর আমার ছেলে এখানকার দোকান থেকেই ওদের এই কাপড়গুলো কিনে নিয়ে মাথায় বেঁধে নিয়েছে। আর আস্তে আস্তে আমরা এখন ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। চারিপাশটা দেখুন, দেখতে খুবই সুন্দর লাগছে। তাই আমরা বেশ কিছু ভিডিও তুলে নিলাম। আমার হাজব্যান্ড আর আমার ছেলের এই ব্যাপারটা বেশ ভালো লেগেছে, তাই ওরা খুব আনন্দ পাচ্ছে। তাই এই মুহূর্তটুকু আমি আমার ক্যামেরা বন্দি করে নিলাম। এখানকার স্পেসটা যেহেতু খুব ছড়ানো এবং খুব সুন্দর, তাই সকলেই এখানে পিক এবং ভিডিও তুলছে। এখান থেকে দেখুন গোল্ডেন টেম্পলটা দেখতে কি ব্যাপক লাগছে। টেম্পলে ঢোকার আগে শল দিয়ে আমিও আমার মাথাটা ঢেকে নিলাম আর আস্তে আস্তে টেম্পলের দিকে এগিয়ে গেলাম। টেম্পলের ভেতরে ঢোকার জন্য এখন অনেকগুলো সিঁড়ি নেমে নিচের দিকে যেতে হবে। তারপর সামনে অনেকটা জল, চারিপাশে জল, আর মাঝখানে গোল্ডেন টেম্পলটা। আর ওই টেম্পলে পৌঁছানোর জন্য এ পাশ থেকে পুরো পিছন দিকে হেঁটে হেঁটে যেতে হবে। চারিপাশটা ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখলাম যে কারা প্রসাদ দিচ্ছে, যেটা স্বর্ণ মন্দিরের বিখ্যাত হালুয়া প্রসাদ। যেতে যেতে দেখলাম অমৃতসরের লোকেরা ওই লেকের জলটাকে হোলি জল হিসাবে পান করছে। আমি ওদের ভক্তি দেখে অবাক হয়ে গেলাম। স্বর্ণ মন্দিরের চারিপাশে বিভিন্ন রকম টেম্পল আর লাইটে ভরা, দেখতে খুব সুন্দর লাগছে। আমি তো ভাবতেই পারিনি যে রাত্রের বেলাও গোল্ডেন টেম্পল দেখতে এত সুন্দর লাগে। অবশেষে আমরা গেটের কাছে এসে পৌঁছে গেলাম। আর এখানটা দেখুন প্রচণ্ড ভিড়। এত ভিড় থাকা দরুন ওদের ভেতরে রাখা ধর্মগ্রন্থ পর্যন্ত পৌঁছাতে প্রায় 1 ঘন্টা সময় লেগেই গেল। টেম্পলের ভিতরে ওদেরই কোনো ভক্ত শিল্পীরা হৃদয়স্পর্শ করা ভক্তিগীতি গান করছিল। সব মিলিয়ে ভেতরটা একটা মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছিল। আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি এইভাবে এত দূর হেঁটে এসে আমি ওদের মন্দির আর ওদের ধর্মগ্রন্থ দেখতে পারবো। বুঝতে পারলাম কোনো এক ঐশ্বরিক শক্তি ছাড়া আমার পক্ষে কোনোদিনও সম্ভব হতো না। গোল্ডেন টেম্পলের উপর এবং নিচে প্রদক্ষিণ করে নেওয়ার পরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। অমৃতসর সফরের ফার্স্ট পার্টটা এখানে শেষ করলাম। এরপর আমরা হোটেলে ফিরে গেলাম। এখন আমরা অমৃতসর ছেড়ে জম্মুর দিকে রওনা দিচ্ছি। 1:25-এ যোধপুর টু জম্মু তাওয়া এক্সপ্রেস 1 ঘন্টা লেট চলছে, তাই 2:30টার সময় আমাদের সফর শুরু করলাম। ভোর 7টায় জম্মু তাওয়া স্টেশনে পৌঁছালাম। জম্মু তাওয়া থেকে একটা গাড়ি করে আমরা এখন পেহেলগাঁও যাব। যাওয়ার পথে আমাদের অনেকগুলো টানেল পেরোতে হবে। তার মধ্যে সবচেয়ে লম্বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলটা এখন আমরা ক্রস করছি, যেটা 8.5 কিলোমিটারের পথ। ওটা পেরোতে প্রায় 15 মিনিট সময় লেগে গেল। এখন দুপুর 2টো বাজে। একটু খিদে পাচ্ছিল, তাই কিছুটা এগিয়ে গিয়ে পাঞ্জাবি বৈষ্ণব ধাবায় ঢুকলাম। ঢুকতেই এত সুন্দর দেশি ঘিয়ের গন্ধে আমাদের খিদেটা আরও বেড়ে গেল। আশেপাশে আরও অনেক হোটেলই ছিল, কিন্তু এটা পিওর ভেজ। আমরা থালি অর্ডার করেছিলাম, সেটা খেতে বেশ ভালোই লাগলো। জম্মু তাওয়া থেকে পেহেলগাঁও প্রায় 6.5 ঘন্টার রাস্তা, তাই যেতে যেতে প্রায় সন্ধে হয়ে এলো। এর মধ্যেই আমরা রাস্তায় একটু চা কফি খেয়ে নিয়েছিলাম। আমরা প্রায় চলে এসেছি। গুরুত্বপূর্ণ তথ্য, আপনাদের যদি কেনাকাটা বা বেরোবার হয় সন্ধে 6টার মধ্যে সেরে নেবেন, কারণ 7টার পর প্রায় সব বন্ধ হয়ে যায় আর চলে সিআরপিএফদের রাউন্ড। পেহেলগাঁও ঢুকতেই বুঝলাম কি চরম ঠান্ডা, সেটা রুমে ঢুকতেও কমলো না। আমরা কোনো রকমে ফ্রেশ হয়ে গোপালকেও একটু ফ্রেশ করে মিষ্টি খাইয়ে শুয়ে দিলাম। এখন আমরা কাপুনি কাটাতে কফি আর পকোড়ার খোঁজে বেরোলাম।
সকাল 7টার মধ্যে আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম 8000 ফিট উঁচু বৈশারেন ভ্যালি দেখতে, যেটা মিনি সুইজারল্যান্ড নামেও পরিচিত। আমাদের হোটেল হাইল্যান্ড ভিউয়ের থেকে একটু বেরিয়ে গিয়ে ঘোড়া স্ট্যান্ড ছিল, যেখান থেকে ঘোড়া নিয়ে উপরের দিকে যেতে হয়। আপনাদের হোটেল যদি দূরে থাকে তাহলে লোকালদের জিজ্ঞাসা করলেই ওরা গাইড করে দেবে। এখানে ঘোড়ার ভাড়া অনেক বেশি বলতেই পারে, কিন্তু 800 টাকাই ন্যায্য। আমাদের সাথে যে গাইডগুলো ছিল তাদের বয়স খুবই কম, কিন্তু তা সত্ত্বেও ওরা খুব সাবধানতার সাথে যেভাবে নিয়ে গেল তাতে আমরা খুশি হয়ে কিছু বকশিস ওদের দিয়েছি। আপনারা না দিলেও ওরা বকশিস চাইবেই, সেটা আপনারা আপনাদের ক্ষমতা অনুযায়ী দেবেন। ঘোড়া করে উপরে উঠতে উঠতে আরও কয়েকটা স্পট ওরা দেখিয়ে দিল, যেমন কানিমার্গ পেহেলগাঁও যাওয়ার একটা রাস্তা, কাশ্মীর ভ্যালি পয়েন্ট, दावायन एंड देओन ভ্যালি পয়েন্ট, दूल्हा ভ্যালি পয়েंट। ये है मिनी स्विट्जरलैंड का थोड़ा सा एक जगह था, देखने के लायक है। यहाँ पे देखो पहाड़ कैसा है, सीनरी है, बहुत अच्छी सीनरी है यहाँ पे कश्मीर में, स्विट्जरलैंड में। बहुत अच्छा जगह है पहलगाम, यहाँ पे घूमने के लिए आ जाओ, आपको यहाँ पे प्यार मिलेगा। यहाँ पे कोई डर नहीं, कोई खतरा नहीं, किसी चीज़ का खतरा भी नहीं। आप आ जाओ कश्मीर घूमने के लिए, आपको यहाँ पे प्यार भी मिलेगा, अच्छा मिलेगा। এখন আমরা বৈশারণ ভ্যালিতে চলে এসেছি। এখানে চারিপাশটা দেখুন, অপূর্ব। আমরা তো এখানে খুব এনজয় করলাম, আর সঙ্গে সঙ্গে বেশ কিছু পিক এবং ভিডিও তুলে নিলাম। আমরা বৈশারণ ভ্যালি থেকে নেমে লাঞ্চ সেরে গাড়ি করে বেরিয়ে গেলাম আরু ভ্যালি, যেটা পেহেলগাঁও থেকে 12 কিলোমিটার দূর। অবশেষে আমরা আরু ভ্যালি পৌঁছে গেলাম, আর কিছুটা এগিয়ে গিয়ে অমরনাথ যাত্রার পথ শুরু। এখানে আরও কয়টা স্পট আছে এবং ট্রেকিংয়ের ব্যবস্থাও আছে। পিছন দিকে ওইখানে দোকানে কম দামে বেশ সুন্দর সুন্দর কোটও বিক্রি হচ্ছিল, চাইলে আপনারাও কিনতে পারেন। এখানে ঘোড়ায় করে অন্য স্পট দেখার ব্যবস্থাও আছে, বাট আমরা সেদিকে যাইনি। ক্রিকেট খেলতে চলছি। সন্ধ্যা নেমে আসছিল, তাই আমরা এখানে কিছুক্ষণ কাটানোর পর বেতাব ভ্যালির দিকে রওনা হলাম। বেতাব মুভিটার নাম নিশ্চয়ই শুনেছেন, এখানেই তার শুটিং হয়েছিল। ভেতরে যেতে 100 টাকা করে টিকিট। ওখানে ঠেলা গাড়ির ব্যবস্থাও আছে, যেটা 300 থেকে দরাদরি করে 200 করে গেলাম। আমার মতে হেঁটে যাওয়াটাই ভালো, তাতে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আরও ভালো করে এনজয় করতে পারবেন। এখন আমরা বেতাব ভ্যালির এই গেটটা ক্রস করে আস্তে আস্তে ভেতরে চলে যাচ্ছি। যেতে যেতে দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি একেবারে বাকরুদ্ধ হয়ে গেলাম। पेड़ है ना यहाँ पे, ये कश्मीरी विलो सूखे पेड़, इसका नाम है कश्मीरी विलो। इसका क्रिकेट बैट बनता है। पहली बार आया कश्मीर।
है ये वाइट वाला पहाड़। हाँ। ये अमरनाथ का हाईएस्ट माउंटेन है जिसका नाम है MG टॉप, महागणेश टॉप। अमरनाथ की हाइट है, टॉप की हाइट है 14,800 फीट। जो 1996 में बर्फ़ का तोहफा लाया था वो इसी पहाड़ में आया था जिसका नाम है MG टॉप, महागणेश टॉप। वहाँ पे शिव जी ने अपने बेटे गणेश को छोड़ा है, इसीलिए इसका नाम पड़ा है गणेश टॉप। और ये जो पानी है ये शेषनाग लेक से आता है, ये पानी जिसमें 7 सर वाला सांप है। हमारा बाबा ने जो 7 सर वाला सांप रखा उसी झील से ये पानी आता है। কাশ্মীরকে যে ভারতবর্ষের ভূস্বর্গ বলা হয় তা এখানে না আসলে কোনোদিনই অনুভব করতে পারতাম না। এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি, কারণ কালকে আবার শ্রীনগরে যাওয়ার আছে। হোটেলে ফিরে এসে একটু ফ্রেশ হয়েই তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিলাম। আমাদের কাশ্মীর ট্রিপের এই পার্টের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন বাজে 8টা। ব্রেকফাস্ট সেরে আমরা শ্রীনগরের দিকে রওনা দিলাম। সকালের দিকটা বেশ ঠান্ডা, গোপালকে তাই সোয়েটার পরে রেডি করে নিয়েছি। আর এই যে আমাদের গ্রুপ। 1-2 ঘন্টা পর আমাদের প্রথম স্টপ জামিনদার কেশর মহলে দাঁড়ালাম। এখানে নানা রকমের ড্রাই ফ্রুট আর নাটসের সাথে অথেন্টিক কেশর, বাদাম তেল ইত্যাদিও পাওয়া যায়। লোকেশন আর আমরা যেগুলো কিনলাম তার প্রাইস লিস্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখানে দাঁড়িয়ে একটু কাশ্মীর কাবাব খেয়েছিলাম, কিন্তু তারা থাকার জন্য তার ভিডিও তুলতে পারি। कश्मीर माना जाता है क्वालिटी के लिए। आप लोगों को पता होगा अगर आप बाहर এখানে কেশরটা দেখুন, দেখতে কি সুন্দর লাগছে। আপনারা কাশ্মীরে গেলে কি কেনাকাটি করবেন কি না করবেন, কেশরটা এখানকার অবশ্যই কিনবেন। যেহেতু সামনে কেক বানানোর পালা, বড়দিন আসছে, তাই আমি বেশি করে ব্লুবেরি, প্লাম, পিস্তা, আখরোট, আলমন্ড ইত্যাদি নিয়ে নিলাম। আগামী দিনে এই ড্রাই ফ্রুটগুলো দিয়েই বিভিন্ন ধরনের কেক, মিষ্টি, মিল্কশেক ইত্যাদি বানাবো। আপনারা অবশ্যই দেখবেন। ঝিলাম নদীর চারিপাশটা এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে ওখানটায় নেমে গিয়ে একটু ভিডিও করে আসি, কিন্তু গ্রুপে আছি তাই সেটা সম্ভব হলো না। চারিপাশের এত সুন্দর সিনারি দেখতে দেখতে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আমরা আপেল বাগানে এসে পৌঁছে গেলাম। একসাথে এত আপেল গাছ, তা আবার এত কাছ থেকে দেখতে পাবো জীবনে কোনোদিনও ভাবিনি। লাল লাল আপেলগুলো দেখেই পেরে খেতে ইচ্ছা করছে। পয়সার বিনিময়ে আপনি সেগুলো খেতেও পারেন। এছাড়াও রয়েছে আপেল জেলি, জ্যাম ও সুস্বাদু আপেল জুস।
এখানে অনেকেই আপেল বিক্রি করছিল, তাও আবার কম দামে। এত মিষ্টি আপেল দেখে অনেকেই আবার বাড়ির জন্য পেটি পেটি করে নিয়েও যাচ্ছে। এই দেখুন, আমি আর লোভে থাকতে না পেরে এখান থেকে একটা আপেল পেড়ে খেয়েও নিলাম। এইভাবে গাছে থেকে আপেল পেড়ে খাওয়া ব্যাপারটা আমার কাছে খুব মজারই লাগছিল। এইভাবে আপেল বাগানে অনেক সময় কাটানোর পর এখন আমরা অবন্তিপুরা মন্দিরের দিকে রওনা দিচ্ছি। আজকে জওয়ান ভাইদের এই পরিশ্রম এবং প্রচেষ্টার ফলে আমরা কাশ্মীরে বেশ নিরাপদভাবে ঘুরতে পেরেছি। অবন্তী স্বামী মন্দির হলো শ্রীনগর থেকে 28 কিলোমিটার দূরে ভারতের জম্মু ও কাশ্মীরে অবন্তিপুরে বিতস্তা ঝিলাম নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন ধ্বংসপ্রাপ্ত হিন্দু মন্দির। এটি সেই ঝিলাম নদী। নদীটির পাড়ে দাঁড়িয়ে তাই একটু ভিডিও তুলে নিলাম, আর এখানকার রেস্টুরেন্টে বসে একটু চা কফিও খেয়ে নিলাম। এখন আমরা অবন্তী স্বামীর মন্দিরে চলে এসেছি। গেটে 10 টাকা করে টিকিট কেটে ভেতরের দিকে ঢুকে গেলাম। চারিপাশটায় এত সুন্দর সাজানো বাগান দেখে অপূর্ব লাগছে। অবন্তী স্বামীর মন্দির শিব ও বিষ্ণুকে উৎসর্গ করা দুটি মন্দির ছিল। প্রথমটি উৎপলা রাজবংশের রাজা অবন্তী বর্মনের অধীনে 9 শতাব্দীতে নির্মিত হয়েছিল। এটি পুরাতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। দ্বিতীয় ও তৃতীয় মন্দির দুটিকে স্থানীয়রা পাণ্ডবলড়ি বলে, যার অর্থ পাণ্ডবদের বাড়ি। চতুর্থ মন্দিরটি 853 ও 855 খ্রিস্টাব্দে রাজা অবন্তী বর্মন দ্বারা নির্মিত হয়েছিল। মূলত বিশ্বসারা নামে পরিচিত প্রাচীন শহরটি একটি রাজধানী শহরও ছিল। অবন্তী বর্মন 9 শতাব্দীতে অবন্তিপুর ও উৎপলা রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তার শাসন আমলে কাশ্মীরে অনেক হিন্দু মন্দির নির্মাণ করেছিলেন, যেগুলো পরে অনেকটাই ধ্বংস হয়ে গেছিল। অবন্তী বর্মনের রাজত্বকালে এই অঞ্চলের উন্নতি ঘটেছিল। অবন্তী স্বামী মন্দির সেই যুগে কাশ্মীরের পাথর দ্বারা তৈরি নির্মিত স্থাপত্যের একটি উদাহরণ। আমাদের গ্রুপের থেকে যে গাইড না হয়েছিল, উনি সেগুলোই এখানে বর্ণনা করছেন। एक पत्थर को काट के ऐसे, सब लोग दिखते हैं, ऐसे काट के और दूसरे को होल उन्होंने ये बनवाया है। देखे नाम चारों तरफ उसके ইটস আ ভেরি বিউটিফুল জো। দেখুন, আমি এখানটা উঠে একটু ভিডিও করার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষে আমি অসমর্থই হলাম। ওখানেই একটা ভালো রেস্টুরেন্টে আমরা আমাদের লাঞ্চ সেরে নিয়ে আবার আমরা হোটেলে ফিরে গেলাম। শ্রীনগর হোটেল ব্রুচে আবার ফিরে আসলাম। হোটেলটা খুবই সুন্দর ছিল। আমাদের কাশ্মীর ট্রিপের এই পার্টটা এখানেই শেষ করলাম। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
শ্রীনগরের দ্বিতীয় দিনে আমাদের গুলমার্গে যাওয়ার প্রোগ্রাম আছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে নিয়েছি। হোটেলের খাবারের ডাইনিং প্লেসটা ছিল নিচেই, তাই সেখান থেকে টিফিনটা সেরে নিলাম। আমার হাজব্যান্ড আর আমার ছেলে রেডি হতে হতে আমি একটু রুমের ভিডিওটা তুলে নিলাম। রুমটা দেখুন চারিদিকে কাঠ দিয়ে ডেকোরেশন করা হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে, তাই আপনাদেরকেও একটু দেখিয়ে নিলাম। একটা বাসে করে গ্রুপের সকলে মিলে রওনা দিলাম গুলমার্গের পথে। যেতে যেতে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। গ্রুপের সকলেই আনন্দে হইচই করতে করতে যাচ্ছিল। যেতে যেতে গ্রুপের গাইডের কাছ থেকে একটু জেনে নিলাম যে আমরা ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজে যাওয়ার জন্য যে রোপের ব্যবস্থাও আছে, আর রোপে যদি টিকিট কাটা না পাওয়া যায় তাহলে সেখানে ঘোরার ব্যবস্থাও আছে। শ্রীনগর থেকে গুলমার্গ যাওয়ার গাড়ির চার্জ, রোপের এবং ঘোড়ার চার্জগুলো সবই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। গুলমার্গে যাওয়ার দিন খুব কুয়াশা ছিল, তাই জানলার কাজ খুলতেই পারছিলাম না। ভেতর থেকেই যতটুকু দেখানো যায় দেখাচ্ছি। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য তো ভাষায় বর্ণনা করা যায় না, তাই আমি চুপ করেই রইলাম। দেখতেই থাকুন। এখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের একটা চেকপোস্ট আছে, যেখানে চেকিং এবং পারমিশন হয় উপরে ওঠার জন্য, তাই এখানটায় এত ভিড় রয়েছে। আমাদের গাড়ির পারমিশন আগে থেকেই করানো ছিল, তাই আমাদের আর কোনো অসুবিধা হলো না। এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। যেতে যেতে চারিপাশটা একটু দেখুন, শুধু কেউ যেন মনে হচ্ছে ছবিতে এঁকে রেখেছে। মনোহারা সৌন্দর্য। আস্তে আস্তে যতটা উপরে যাচ্ছি, উপর থেকে নিচেটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এর আগে আমি অনেক পাহাড়ে গেছি, কিন্তু এখানকার সৌন্দর্যটাই আলাদা। আর এখান থেকে দেখুন বাঘটা। এখান থেকে গুলমার্গের মেন স্পট পর্যন্ত অনেকটাই রাস্তা, তাই যেতে যেতে অনেক সময় লেগে গেল। কাশ্মীরের সৌন্দর্যের কথা আর কি বর্ণনা করব, যেভাবে বর্ণনা করব সেটুকুই কম হবে। শুধু এটুকুই বলবো, আপনারা দেখেই তো বুঝতে পারছেন যেন কোনো একটা স্বর্গরাজ্যে চলে এসেছি। আমরা যেহেতু বড় বাসে করে গেছিলাম, তাই এর ওপরে আর অত বড় বাস অ্যালাউ ছিল না এখান থেকে, তাই আমাদের ছোট গাড়ি বুক করতে হলো। এখানে শুনেছি পুরোনো দিনে অনেক সিনেমা শুটিং হয়েছে, তাই এখানটা ভালো করে আপনাদের একটু দেখিয়ে নিয়েছি। ওই দূরে দেখুন বরফের পাহাড়ের উপরে সূর্যের রোদ পড়েছে, একেবারে রূপোর মতো চকচক করছে। তার পাশে গাছপালাগুলো খুব খুব সুন্দর লাগছে। এখানে বেশ কিছু ঘরবাড়ি রয়েছে, ঘরবাড়িগুলো পুরো বিদেশি স্টাইলে, খুব সুন্দর। অনেকেই আবার এখান থেকে ঘোড়ায় করেও যাচ্ছে। আমরা যেহেতু অনেকজন মিলেছিলাম, তাই আমরা 3টি গাড়ি বুক করে নিলাম। ফার্স্ট ফেজটা যেহেতু আমরা রোপে করে যাব, তাই ভেতরে ঢুকে গেলাম। আমার হাজব্যান্ড রোপে চাপতে খুব ভয় পায়, তাই ও আর গেল না, এখানে রয়ে গেল। আমি আমার ছেলে গ্রুপে সবার সঙ্গে চলে গেলাম। এখানটাও দেখুন দেখতে খুব সুন্দর। রোপে চড়ার জন্য দেখুন বড় লাইনে দাঁড়াতে হচ্ছে সবাইকে। Now we are going to Gondola for the phase 1. Unfortunately, we didn't get any tickets for phase 2. এইভাবে পাহাড়ের উপরে রোপেতে কখনো আমি এর আগে চাপিনি, তাই এটা আমার কাছে খুবই এক্সাইটমেন্ট ছিল। তাই রোপেতে উঠে আমার গোপালের আগে একটু ভিডিও তুলে নিলাম। আমি মনে করি এই সব কিছুই আমার গোপালের জন্যই হচ্ছে, তাই আমার গোপালকে সবসময় সঙ্গে রাখি। আমার গোপালের রোপে চাপার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। গোপালের সাথে সাথে এবার রোপের থেকে প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন লাগে সেটাও দেখতে থাকুন। অসাধারণ সৌন্দর্য। এখন আমরা আস্তে আস্তে অনেক উপরে চলে যাচ্ছি।
নিচে বাড়িগুলো দেখতে পাচ্ছেন তো? প্রথমে আমি ভাবছিলাম এরা এখানে কি করে থাকে এত ঠান্ডায়, পরে দেখলাম বাড়িগুলোর উপরে বালি আর মাটি দিয়ে মোটা করে দেওয়া আছে যাতে ঠান্ডাটা ভেতরে না ঢুকতে পারে। ফার্স্ট ফেজে রোপে করে যেতে হলে 900 টাকা করে টিকিট লাগে, আর এটা আগে থেকেই অনলাইনে বুকিং করে রাখতে হয়। আমরা সেটা করে রেখেছিলাম, না হয় টিকিট পাওয়া যায় না। এতটা উঁচুতে যেখানে কমিউনিকেশন কেবলমাত্র ঘোড়া কিংবা রোপে, সেখানেও যে এত সুন্দর টয়লেটের ব্যবস্থা বা রেস্টুরেন্ট রয়েছে সেটা দেখে আমার একটু অবাকই লাগলো। ফার্স্ট ফেজের উপরে উঠে আমি চারিপাশটা আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি এখান থেকে। সেকেন্ড ফেজে যাওয়ার জন্য আমরা টিকিট পাইনি রোপেতে, তাই আমার ছেলে ঘোড়া করে উপরে উঠে গেল আর আমি এখানে রয়ে গেলাম। আমার ছেলে ফোড়া পর্যন্ত আমি ওখানে ঘোরাঘুরি করছিলাম আর ভিডিও তুলছিলাম। আর জানেন তো সবচেয়ে মজার ব্যাপার কি হয়েছে, আমার গোপাল সোনাকে ওখানে সবাই দেখে টুরিস্ট পার্টিরা ওকে ঘিরে ধরেছে ভিডিও করার জন্য। আর যেহেতু গোপাল, তাই বারণও করতে পারছি না ওদেরকে, তাই আমি আর গোপালের সঙ্গে বেশি ভিডিও করতে পারলাম না। বরফের পাহাড়ে ঘোড়ায় করে যাওয়াটা বেশ টাফ ছিল, তাই আমি যেতে পারিনি, তাই আমার ছেলের ভিডিওটাই দিয়ে দিলাম। অনেকক্ষণ এনজয় করার পর আমরা আবার হোটেলের দিকে রওনা দিলাম। আমার ইউটিউব ফ্যামিলির সকল বন্ধু যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার এর আগের কাশ্মীর ট্রিপের ভিডিওগুলো মিস করে গেছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওগুলো দেখে নেবেন। আজকে আমরা শ্রীনগরের ডাল লেকে যাওয়ার জন্য সকাল সকাল টিফিন খেয়ে রেডি হয়ে গেছি। যাওয়ার আগে হাতে একটু সময় ছিল, তাই হোটেলের রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। ধোবো এখানে বেড, ছেলের বেড শুয়ে আছে। ডাল লেকটা আমাদের হোটেল থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের রাস্তা, তাই টোটোতেই চলে যাচ্ছি। গোপালকেও সঙ্গে রেডি করে নিয়েছি। লেকের 12 নম্বর ঘাটের কাছে এসে টোটো থেকে নামলাম। এখানে দাঁড়িয়ে আগে আপনাদেরকে একটু সামনের ভিউটা দেখানোর চেষ্টা করছি। চারিদিকে দেখুন কত বোট রয়েছে, আর এগুলো এখান থেকেই দরদাম করে বুকিং করে নিতে হয়। 4 থেকে 5 ঘন্টা সময়ের মধ্যে ওরা আপনাকে 8টা পয়েন্ট দেখাবে আর পার হেড 800 টাকা করে নেবে। এখান থেকেই দেখুন লেকটা কত সুন্দর লাগছে। আমরা এখান থেকেই একটা বোট বুক করে নিলাম। বোটে উঠতে না উঠতেই বিভিন্ন রকম সেলসম্যানরা বোটে করে তাদের জিনিসপত্র সেল করার জন্য একেবারে আমাদের বোটের সামনেই চলে আসছে। দেখতেই পাচ্ছেন আমার ছেলে ভিডিও করতে খুবই ব্যস্ত। শুনেছি কাশ্মীরের কাবা খুবই স্পেশাল, তাই একজন কাওয়াওয়ালার কাছে কাওয়া নিয়ে নিলাম। ফুটানো জল, বিভিন্ন রকম ড্রাই ফ্রুট আর মধু দিয়ে কাবাটা বানিয়ে দিল। এত ঠান্ডার মধ্যে গরম গরম কাবাটা খেতে বেশ ভালো লাগলো। এখানে ঘোরার সময় আপনার কাছেই চলে আসবে ফল থেকে আরম্ভ করে স্টেশনারি গুডস, কাশ্মীরি সাজে ফটো তোলার ব্যবস্থা, কাবা ইত্যাদি বিভিন্ন রকম মুভিং সেলসম্যানরা। কাশ্মীরের লোকেরা এটাকে শিকারা বলে থাকে। আমার কাছে তো ব্যাপারটা খুবই ভালো লাগলো। আপনাদেরও যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে আপনারাও চলে আসুন। আমার সাথে সাথে আমার গোপালও আমার কোলে বসে কেমন সুন্দর এনজয় করছে দেখুন। এখান থেকে কিছুটা ড্রাই ফ্রুট গোপালকেও খাই দিলাম। এটা যেতে না যেতেই টাটকা ফল ভর্তি বোটও চলে আসলো। বোটে ঘুরতে ঘুরতে আমাদের খুব খিদেও পেয়ে গেছিল, তাই বেশ কিছুটা ফল গোপালকে খাইয়ে প্রসাদগুলো আমরা খেয়ে নিলাম। সেদিন আমাদের লাকটা খুবই ভালো ছিল, তাই এত ঠান্ডার মধ্যেও বেশ রোদ উঠেছিল। রোদ ওঠায় আকাশটাও পরিষ্কার হয়ে গেছিল, তাই চারিদিকের সৌন্দর্যটা আপনাদেরকে এত সুন্দর করে দেখাতে পারছি। ওই দূরে দেখুন লেকের চারিপাশে পাহাড়, অপূর্ব সৌন্দর্য। এখন আমরা নেহেরু পার্কে চলে এসেছি। 8টা পয়েন্টের মধ্যে এটা একটা পয়েন্ট। এখানে বিভিন্ন ধরনের রাইডিং, ওয়াটার স্কেটিং এর ব্যবস্থাও আছে। ডাল লেক সম্বন্ধে কিছু কথা আমাদের বোট গাইডের মুখেই শুনুন।
डल लेक इसको बोलते हैं, इसको स्पोर्ट्स लेक भी बोलते हैं। जो भी आज तक मूवीज बनी है ना, कश्मीर की कली, जब जब फूल खिले, आरज़ू, बेमिसाल, कभी कभी, तेरा मस्ताना, झील के उस पार, आन मिलो सजना, हर एक मूवी इसी लेक में बनी है। नई मूवी भी बनी है, मिशन कश्मीर, लम्हे, नोटबुक। শিকারা করছি, আর এখানে ফলও খাচ্ছি, প্রচুর ঠান্ডা। এখানের মধ্যে অনেকগুলো মার্কেট আছে। আস্তে আস্তে আমরা মার্কেটের দিকে চলে যাচ্ছি। ওপাশে এখানে বেশ কিছু পানকৌড়ি দেখুন নিজেদের মতো করে খেলছে। এখানে জলের উপর দুপাশে সাজানো মার্কেটগুলো দেখতে খুবই সুন্দর। এখানে একটা বিশেষত যে এখানকার লোকাল মহিলাদের সাজ পোশাক পরে ছবি তোলার খুব চল আছে। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমার ছেলে এক প্রকার জোর করেই ব্লগে দেবে বলে, বিশেষ করে আপনাদের জানাবে বলে এটা আমাকে করালো। শুনেছি এখানে পুরোনো দিনে হিন্দি সিনেমার অনেক শুটিং হয়েছে। এদিকে দামি দামি স্টোন, ধাতুর অর্নামেন্টস এর বোটও এপাশে চলে এসছে। আবার ওপাশে দেখুন বিভিন্ন রকম ফ্রুট জুস ও কোল্ড ড্রিঙ্কস এর বোটও চলে যাচ্ছে। আমার তো কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ইচ্ছা করছিল, বাট আমার ছেলে ঠান্ডার মধ্যে সেটা খেতে দিল না। আমাদের কাছে সবটাই যদিও খুবই এনজয়মেন্টের ব্যাপার ছিল, কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে এটা অনেকটাই টাফ। ওদের রোজগারের ব্যবসা বাণিজ্য, বাজারঘাট, কেনাকাটি, কোথাও যাওয়া আসা ওরা এভাবেই করে থাকে। এমনকি ওদের ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত স্কুল, টিউশন এভাবেই রোজ যায়। এটা দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল। এখানে দেখুন সুসজ্জিত মার্কেট অনেকগুলি পরপর রয়েছে। বেশিরভাগ মার্কেটগুলোতেই কম দামি থেকে দামি বিভিন্ন রকম উলের জিনিসপত্র পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন রকম ড্রাই ফ্রুটের দোকান, ঘর সাজাবার জিনিস, কি নাই এসব মার্কেটগুলোর মধ্যে। এত সুন্দর জলের মধ্যে ভাসমান সুসজ্জিত মার্কেট এর আগে আমি কখনো দেখিনি। এখানে কেনাকাটি করে যত না শান্তি পেলাম, তাতে ঘুরে দেখে আরো বেশি আনন্দ পেলাম। আনন্দের মুহূর্তগুলোও তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এত সুন্দর ডাল লেকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেতে যেতে অনেকটা ভেতরের দিকে চলে এসেছি, প্রায় শেষের দিকেই আর একটা মার্কেটের মধ্যে চলে আসলাম। এদের ঘরবাড়িগুলো দেখুন, এখানে ওরা কত কষ্ট করে থাকে। এখানে আমি এপাশ থেকে ও পাশটা কেমন দেখতে লাগে সেটা একটু দেখিয়ে নিচ্ছি। এই পাশটায় বেশি পাহাড় রয়েছে, তাই জলের পাশে পাহাড় দেখতে খুবই ভালো লাগে। অনেকগুলো বোট এখন এখানে তাই চলে এসেছে। এখানে আবার দোকানের সাথে সাথে বড় বড় বাড়িও আছে বেশ কিছু, যেখানে আপনি ইচ্ছা করলে বুকিং করে থাকতেও পারবেন। আমরা যে মার্কেটে যাচ্ছি এখন ওরা সেই মার্কেট থেকে চলে যাচ্ছে। অনেকগুলো মার্কেট ঘোরার পর এই দোকানে আমরা নেমে যাচ্ছি। জেন্টস, লেডিসদের বিভিন্ন রকম উলের ড্রেস, শাড়ি, শল, কার্পেট, অনেক কালেকশন এখানে রয়েছে। শেষে আমার ছেলের একটা সোয়েটার আর আমার একটা শল কিনে নিলাম। কেনাকাটি সারার পর বোটে করে আবার আমরা ওপাশটায় চলে যাচ্ছি। কারখানা। এই দোকানটাতে দেখুন দামি দামি ফুলদানি, শোপিস, ঘর সাজাবার বিভিন্ন রকম জিনিস রয়েছে। আমাদের সময়ের অভাবে আমরা হাউস বোটে থাকতে পারলাম না, তাই ওদের খুব কাছ দিয়ে নিয়ে যাচ্ছি যাতে ওই হাউস বোটগুলোর ভিডিওগুলো নিতে পারি। এখানটা দেখতে খুবই সুন্দর, তাই হাউস বোটের সামনে দাঁড়িয়ে বেশ কিছু পিক তুলে নিলাম। ड्राई फ्रूट का शॉप, केसर, अखरोट, बादाम, ड्राई फ्रूट
कौन सा बाजार बोल रहे हैं? रॉयल कश्मीर का शॉप आएगा, वहाँ पे वो अखरोट बादाम ड्राई फ्रूट केसर वगैरह हाँ वो वहाँ पे होलसेल वाला है। अच्छा ओके हाँ ड्राई फ्रूट हमारा ले लिया। এটা দেখো के बोर्ड बनाते हैं, बोर्ड पे कारखाना কালো 5000 का ले लिए ड्राई फ्रूट। এটা একটা ব্যাগের দোকান, কি সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখতে লাগছে দেখুন। সমস্ত মার্কেটগুলো ঘুরে দেখার পর আবার কিছুটা ফল কিনে খেতে খেতে আমরা ওপারে আবার 12 নম্বর গেটে ফিরে যাচ্ছি। ফলগুলো একদম মানে বড় হয়ে গেছে, খেতে পাচ্ছি না, তাও কি করবো, খাচ্ছি। এখানকার ফল খুব মিষ্টি, সব আপেল তো চিনির মতন মিষ্টি। सब ভালো। ये पहली बार पसंद है ऑटो, ये ऑटो देखिए कितना अच्छा लग रहा है। हमारा उधर नहीं। অটো করে হোটেলে আবার ফিরে আসলাম। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। গুড নাইট। নমস্কার, আমি জয়া, জয়ফুল জয়স ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি। চলে এসেছি আমাদের কাশ্মীর ট্রিপের সাইট সিনের ভিডিওটা নিয়ে। এখন আমরা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে যাচ্ছি, যেটা কিনা ডাল লেকের পাশেই। তাই যেতে যেতে একটু লেকটাকেও দেখিয়ে নিলাম আপনাদেরকে। এখানে আমরা যেহেতু গ্রুপে একসঙ্গে এসেছি, তাই আলাদা করে গাড়ি ভাড়া কত চার্জ হয় সেটা জানাতে পারলাম না। হোটেল থেকে আমরা সকাল সকাল রওনা দেওয়ায় এখন আমরা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে পৌঁছে গেছি। এটা এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন। 20 টাকা করে গেট পাসের টিকিট কেটে আমরা ভেতর দিকে আস্তে আস্তে ঢুকে গেলাম। এটা জ্যাভারমান পাহাড়ের নিচে অবস্থিত। শ্রীনগর স্টেশন থেকে এটা 8 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের হোটেল থেকে এখানে আসতে 8 ঘন্টা সময় লেগেছিল। বাগানটার ভেতরে এত সুন্দর সাজানো যে কি বলবো, ভাষায় বর্ণনা করা যায় না। বিভিন্ন রকমের পাহাড়িয়া ফুল গাছ, ওপাশে দেখুন লেক, ঝর্ণা, দূরে পাহাড়, সব মিলে খুব খুব সুন্দর মনোরম একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। টিউলিপ ফুলের এত সুন্দর রঙে আকর্ষিত হয়ে আমিও একটু ভিডিও তুলে নিলাম। এখানে পাহাড়িয়া বিভিন্ন ধরনের গাছের সাথে সাথে মাঝের মধ্যেই হলুদ রঙের মিপল গাছগুলো দেখতে খুবই ভালো লাগছে, যেন আরও সৌন্দর্য বাড়িয়ে তুলছে। এই গার্ডেনটা পাহাড়ের কোলে অবস্থিত হয় এবং লেক, ঝর্ণা সবকিছু থাকার কারণে প্রচণ্ড শীত লাগছিল। আমি আমার ছেলের সোয়েটার, টুপি, চাদর সবকিছু পরা সত্ত্বেও আমাদের খুব ঠান্ডা লাগছিল। এখানে পাহাড়িয়া বিভিন্ন ধরনের গাছের সাথে সাথে ঝাউ গাছও কিন্তু চারিদিকটা ভরা। এখানে দেখুন গার্ডেনের নামটা গাছ দিয়ে কি সুন্দর লেখা রয়েছে। ওই যে দূরে একটা হলুদ রঙের গাছ দেখতে পাচ্ছেন, ওটা মেপল গাছ। ওটা থেকে মেপল সিরাপ তৈরি হয়। এখান থেকে জেভারমান পাহাড়টা দেখুন দেখা যাচ্ছে। আমার কাছে মেপল গাছগুলো এত ভালো লাগছিল যে একটা গাছের নিচে দাঁড়িয়ে আমি ছবি তুলে নিলাম। ওখান থেকে 20 টাকা এন্ট্রি ফিস দিয়ে সোজা ঢুকে গেলাম নিশাদবাগে। গার্ডেনটা 1700 শতাব্দীতে বানানো হয়েছিল। এটাকে আমরা গার্ডেন অফ প্লেজার বলে থাকি, যেটা কিনা শ্রীনগরের দ্বিতীয় মোগল গার্ডেন। এখানে 11টা টেরেস আছে, যেটা কিনা খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে। এখানে খুব সুন্দর চলার পথ আছে এবং পথের পাশে সুন্দর সুন্দর ঝর্ণাও আছে। এটা শালিমার বাগের খুব কাছাকাছি অবস্থিত। এখানে দেখুন বাগানটা এত সুন্দর যে অনেক স্কুলের ছেলে মেয়েদেরও এখানে ঘুরতে নিয়ে আসা হয়েছে। এখানে যেমন সুন্দর রাস্তাগুলো তেমনই সুন্দর ফুলগুলো। এত ভালো লাগছিল যে এখানটা ছেড়ে আর যেতে মনই চাইছিল না। রাস্তা এবং ফুলের সাথে সাথে এখানকার ঝর্ণাগুলো দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে আমাদের মন প্রাণ ভরে গেল। এখানটা আমাদের এত ভালো লাগছিল যে ছবি তুলতে তুলতে আমরা একদম শেষ প্রান্ত পর্যন্ত, মানে যেখানটা থেকে ঝর্ণাগুলো পড়ছিল সেখানে উঠে গেলাম। ঝর্ণাটা যেখান থেকে পড়ছিল সেখানে একটা পাথর ছিল বড়,
রীতিমতো রিস্কি জায়গায়। খুব কষ্টে আমরা ওখানে পৌঁছালাম এবং গিয়ে ছবিও তুলে নিলাম, তাই সেই ছবিগুলোই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমাদের ঠিক পিছন দিকে দেখুন পাহাড় এবং পাহাড়ের ওপরে বিভিন্ন রঙিন গাছ, খুব সুন্দর লাগছিল। আমাদের এই গার্ডেনের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা সোজা চশমে শাহীবাগে চলে গেলাম। এটি শ্রীনগরের 3 নম্বর মোগল গার্ডেন। 17শো শতাব্দীতে এটি বানানো হয়েছিল। অন্য সব গার্ডেনগুলোর থেকে এটা সবচেয়ে ছোট। এখানে একটা ন্যাচারাল স্প্রিং বা জলের কুণ্ড রয়েছে যার নাম রূপক ভবানী। এটা খুব ইউনিক। এটা টাকা ভিডিও তুলছে দুজনেরই। ডাল লেকের শিকারায় যেমন ওদের ড্রেস ভাড়া নিয়ে ছবি এবং ভিডিও তোলা চলছিল, এখানেও ঠিক সেই একই ব্যবস্থা রয়েছে। তাই এখানেও অনেকেই ওদের ড্রেস ভাড়া নিয়ে ছবি এবং ভিডিও তুলছে। এই বাগানটা সবচেয়ে ছোট হলেও খুবই সুন্দর। এখান থেকে আমরা আস্তে আস্তে পরিমহলে চলে যাচ্ছি, যেখানে ঢোকার 20 টাকা চার্জ। এটি চশমা শাহীবাগ পাহাড়ের আরও উঁচুতে অবস্থিত। পরিমহলে একসময় বৌদ্ধদের মনস্ট্রি ছিল, যেটি পরবর্তীকালে শাহজাহানের বড় ছেলে দারা শিকো অ্যাস্ট্রোলজি স্কুলে পরিবর্তিত করেছিল। পরিমহল অনেকগুলি তলায় বিভক্ত ছিল, আর উপরে না উঠলে এর সৌন্দর্যটা ঠিক বোঝা যাচ্ছিল না। তাই সবাই আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠে গেলাম। চারিদিকে কুয়াশা থাকার কারণে উপরে উঠতে উঠতে অক্সিজেনের অভাব লাগছিল আর শ্বাসকষ্ট হচ্ছিল আমার। কিন্তু এত কষ্ট হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত আমি উঠে ছেড়েছি। আর উপরে উঠে দেখলাম চারিপাশটা এত সুন্দর লাগছে, মানে অবর্ণনীয়। মহলের একেবারে শেষ প্রান্তে ওঠার সময় এক একটা সিঁড়িগুলো উঠছিলাম যখন, অক্সিজেনের অভাবে শ্বাস যেন রুদ্ধ হয়ে আসছিল। এই যেন মনে হচ্ছে প্রাণটা গেল বুঝিয়ে এবার। কিন্তু দেখুন সবশেষে ফাইনালি উঠেই গেলাম। আর ওই যে দেখুন মহলের সবচেয়ে শেষের পার্টটা, ওখান থেকে নিচের ভিউটা কেমন লাগে সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে নিই, চলুন। এখান পর্যন্ত সবাই উঠতে পারছে না, তাই এখানে ভিড়টা একটু কমই আছে। আস্তে আস্তে চলুন ওই মালটার দিকে যাওয়া যাক, ওখান থেকে নিচের ভিউটা দেখিয়ে নিই আপনাদেরকে একটু। এখানকার এই ব্যালকনির রেলিং থেকে নিচের ভিউটা দেখতে যেমন ভয়ঙ্কর লাগছিল তেমনি সুন্দরও লাগছিল।
পরিমলের এত উঁচুতে ওঠার কারণে প্লাস অক্সিজেনের অভাবের জন্য আমাদের শরীরগুলো বেশ খারাপ লাগছিল, তাই নিচে নেমে চা, কফি এবং কাড়া একটু খেয়ে নিলাম। তারপর সোজা হোটেলের থেকে আবার রওনা দিলাম। আমাদের শ্রীনগরের সাইট সিনের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সরি বন্ধুরা, এতদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমি আমার ফ্যামিলির সঙ্গে একটু ঘুরতে গেছিলাম। এই ভিডিওটিতে সে ট্রিপেরই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং নতুন সদস্যদেরও জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল জয়ফুল জয়া। আর আপনারা তো জানেনই সব ট্রিপেই আমি আমার গোপালকে সঙ্গে নিয়ে যাই, তাই হোটেলে ঢুকেই প্রথমেই গোপালকে একটু ফ্রেশ করে জল মিষ্টি খাইয়ে নিলাম। এই হোটেলের রুমগুলো এবং হোটেলের চারিপাশটা দেখতে খুবই সুন্দর। আজ এখানে খুবই বৃষ্টি পড়ছে, তাই হোটেলের রুম থেকেই আপনাদের আমি একটু চারিপাশটা দেখিয়ে নিচ্ছি। আর দেখুন, দেখতে এখন কত সুন্দর লাগছে। এই হোটেলটির নাম জগদম্বা, যেটি কাটরা রেলওয়ে স্টেশন থেকে ঠিক 2 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে সব রকমেরই ব্যবস্থা আছে। হোটেলের রেস্টুরেন্টেও খেতে পারেন, আবার নিজেরা রান্না করেও খেতে পারেন। আমরা এখানে নিজেরাই রান্না করে খেয়ে রেস্ট নিলাম, কারণ কাল সকালেই বৈষ্ণব দেবীর দর্শন করতে যাব। সকাল সকাল স্নান সেরে হোটেল থেকে বৈষ্ণব দেবীর মন্দিরে যাত্রা করতে শুরু করে দিলাম। আমরা এখানে এনকোয়ারি থেকে জানতে পারলাম যে মন্দিরে প্রবেশের জন্য একটা পারমিশন কার্ড করাতে হবে, যেটা আধার কার্ড দিয়ে রেজিস্টার করতে হয়। আপনারা চাইলে এখান থেকে জেনে নিতে পারেন। বৈষ্ণব দেবীর পুরো পাহাড়ের একটা মডেল এখানে রয়েছে। দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে। এখান থেকে আমরা অটো করে এগিয়ে গেলাম মন্দিরের দিকে, আর বাকি পথটা আমরা পায়ে হেঁটেই পৌঁছে গেলাম মন্দিরে ঢোকার প্রথম প্রবেশ পথে। পিছনে পিছনে আমার ছেলে এবং হাজবেন্ড দুজনেই আসছে। মায়ের কাছে পুজো দেবে বলে ওরাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে উপোস করে আছে। চেকিং পয়েন্ট ক্রস করার পর প্রথম 6 কিলোমিটার হাঁটা পথ, কিন্তু যারা হাঁটতে পারেন না তাদের জন্য ঘোড়া নেওয়ার ব্যবস্থা রয়েছে। আপনাদের কাছে ঘোড়ার দাম দরটা বেশি চাইলেও 700 টাকাই বরাদ্দ। কোনোদিনই ঘোড়ায় চাপিনি, তাই আমার কাছে খুবই ভয় লাগছে। এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি যে ঘোড়ায় করে পাহাড়ে এইভাবে উঠে যেতে পারবো। সম্পূর্ণ মায়ের কৃপাতে এটা সম্ভব হয়েছে। আমার ছেলে যেহেতু ভিডিওটা করতে করতে পিছনে আসছে, তাই ও অনেকবার আমাকে পিছন দিকে তাকাতে বলছে, কিন্তু আমি ভয়ে আর পিছন দিকে তাকাতেই পারলাম না। এখানে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য দুপাশে বিভিন্ন রকম দোকান সাজানো রয়েছে। আপনাদের সম্ভব হলে 14 কিলোমিটার পথ পুরোটাই হেঁটে যেতে পারেন, কিন্তু যারা পুরোটা হাঁটতে পারবেন না তারা আমাদের মতো করেই অর্ধেকটা ঘোরাতে এসে বাকি পথটা ই রিক্সায় যেতে পারেন। তা থেকে নামার পর ই রিক্সাতে যাবার অফলাইনের ব্যবস্থা যে আছে সেটা আমাদের আগে থেকেই জানা ছিল, কিন্তু সেটা যেহেতু খুবই সীমিত, তাই আমরা আগে থেকেই অনলাইনে ই রিক্সা বুক করে রেখেছিলাম। তাই আপনাদের সুবিধার্থে ই রিক্সা বুক করার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখান থেকেই পূজার সামগ্রী কিনে নিয়ে ভেতরে চলে যাচ্ছি। এই দেখুন, আমি আমার গোপালকেও সঙ্গে নিয়ে চলে এসেছি বৈষ্ণব দেবী মন্দির দর্শন করবো বলে। এছাড়াও হেলিকপ্টারে করেও এখানে আসা যায়, কিন্তু হেলিকপ্টার থেকে নেমে 2 কিলোমিটার রাস্তা হেঁটে আসতে হবে এখানে। বৈষ্ণব দেবীর মন্দির ছাড়াও এখানে আরো 2-3টা মন্দির আছে, সেখানে যেতে হলে রোপের ব্যবস্থাও এখানে আছে। এবার এখানটা হেঁটেই যেতে হবে। দেখুন কত আবাল বৃদ্ধ বনিতা এভাবে হেঁটে যাচ্ছে মায়ের দর্শনের জন্য। যেহেতু এরপর ফোন বা ক্যামেরা কোনোটাই অ্যালাউ নাই, তাই এরপর আর কিছু দেখাতে পারলাম না আপনাদের। তাই এখান থেকে দেখিয়ে নিলাম, ওই যে দেখছেন দূরে পতাকা উঠছে, ওটাই বৈষ্ণব দেবীর মন্দির। পুজোর পরে তাই মাতা বৈষ্ণব দেবীর এবং আমাদের কিছু পিক দিয়ে দিলাম। মাকে পুজো দেওয়ার পর আমরা পুরোটাই হেঁটে নিচে নেমেছি। আমরা এখন ধীরে ধীরে বৈষ্ণব দেবীর মন্দির থেকে হেঁটে হেঁটে নিচের দিকে নামছি। 12 কিলোমিটার আমাদের 6 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। এখন বাকিটা হাঁটছি দুজনে মিলে, হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন সব কতজন মানুষ আসছে, এখনো আসছে, আর আমরা এখন চলে যাচ্ছি রিটার্ন। দারুণ মজা আসছে। 6 কিলোমিটার নেমেছি, বুঝতেই পারিনি। আর 6 কিলোমিটার 3 ঘন্টা নেমে যাবো। এগিয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না। চলো হেঁটে আসো।
ফেরার পথে দেখলাম অনেক ছোট ছোট ময়ূর ঘুরে বেড়াচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। বৈষ্ণব দেবীর মন্দির এবং চারিপাশের দৃশ্য আমার কাছে তো খুবই ভালো লাগলো। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পারমিশন না থাকার জন্য উপরে তো মন্দিরের বা বৈষ্ণব দেবীর কোনো পিক বা ভিডিও আপনাদের দেখাতে পারিনি, তাই প্রায় যখন নিচে নেমে চলে এসেছি তখন এই মন্দিরটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই আপনাদেরকেও দেখালাম। আর মন্দিরটা দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে আবার আমরা অটো করে হোটেলে ফিরে গেলাম। থেকে চলে যাচ্ছি দিল্লি। এই যে হোটেল জগন্নাথে ছিলাম, খুব ভালো হোটেল। আপনারা আসবেন। আমার তো